Dear students and respected viewers, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Dear students, you are advised to maintain the health rules. Today I will give lecture in the Department of Management, Program BBA Honors 4th year, course code 242603, name of course Financial Management in English. This is lecture number 5. This lecture is based on Theory of Capital Structure. It is chapter 3. Today I am here with Mohammad Shipon Mia, Associate Professor, Department of Management, Kumilla Victoria Government College, Kumilla. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, থার্ড চ্যাপ্টারের প্রথম লেকচার। তোমরা যদি লেকচারটি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে ডেফিনেশন অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার এবং ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি এটা বুঝতে পারবে। ক্যাপিটাল স্ট্রাকচার সংক্রান্ত বিভিন্ন থিওরিগুলো কি আছে সেগুলি বুঝতে পারবে। নেট ইনকাম অ্যাপ্রোচ ব্যাখ্যা করতে পারবে। নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ কি এটাও বিশ্লেষণ করতে পারবে। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ কি এটা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা শুরুতেই আসি ডেফিনেশন অফ ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আসলে কি বোঝায় তোমরা দেখো। The capital structure is the particular combination of debt and equity used by a company to finance its overall operations and growth. অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার হলো একটি প্রতিষ্ঠানের পার্টিকুলার কম্বিনেশন, অর্থাৎ একটি সুনির্দিষ্ট সমন্বয়। কিসের সমন্বয়? ডেট এবং ইকুইটি। একটি প্রতিষ্ঠানের ডেট এবং ইকুইটির সমন্বয়, যা একটি প্রতিষ্ঠান তার ওভারঅল কার্যক্রম এবং উন্নয়নের জন্য অর্থ সংস্থান করে থাকে। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কি আছে? দুটি কম্বিনেশন, একটা হলো ডেট আর একটা হলো ইকুইটি। এই দুটি বিষয়ের কম্বিনেশন মিলে হয় ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার ইনক্লুডস দ্য পার্মানেন্ট সোর্স অফ ফাইন্যান্সিং। তোমরা একটা প্রতিষ্ঠানে তোমাদের টেম্পোরারি ফাইন্যান্সিং আছে এবং দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং আছে, যেটাকে আমরা লং টার্ম ফাইন্যান্সিং বলি। তো ক্যাপিটাল স্ট্রাকচার শুধুমাত্র পার্মানেন্ট সোর্স অফ ফাইন্যান্সিং বা দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং নিয়ে আলোচনা করে। ডেট কামস ইন দ্য ফর্ম অফ বন্ড ইস্যু অর লোনস, while equity may come from in the form of common stock, preferred stock or retained earnings. তোমার এখানে বলা হচ্ছে যে ডেট আসে, ডেট অর্থাৎ ঋণ মূলধন আমরা সংগ্রহ করে থাকি বা প্রতিষ্ঠান সংগ্রহ করে থাকে বন্ড ইস্যুর মাধ্যমে লোনের আকারে, আর ইকুইটি মূলধন সংগ্রহ করে থাকে কমন স্টক বা রিটেন আর্নিংস থেকে। প্রেফার্ড স্টক থেকেও ডেট বা এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্সিং হয়ে থাকে। ইট ইজ দ্য এন্টায়ার লায়াবিলিটি সাইড অফ দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফান্ড। বলা হচ্ছে যে ক্যাপিটাল স্ট্রাকচার এই যে ফাইন্যান্সিংটা করে থাকে, এটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট যে তৈরি করে থাকে, সেই ব্যালেন্স শিটের লায়াবিলিটিস অংশ প্রকাশ করে থাকে। ক্যাপিটাল স্ট্রাকচার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য মিক্স অফ ওন্ড ক্যাপিটাল অ্যান্ড বরোড ক্যাপিটাল। বলা হচ্ছে যে ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে একটা মিক্স। ক্যাপিটাল স্ট্রাকচার ক্যান বি ডিফাইন্ড, ক্যাপিটাল স্ট্রাকচারকে সংজ্ঞায়িত করা যায় একটি মিশ্রণ হিসাবে। কিসের মিশ্রণ? ওন ক্যাপিটাল অ্যান্ড বরোড ক্যাপিটাল। ওন ক্যাপিটাল মানে হলো নিজস্ব মূলধন, আরেকটা হলো ঋণকৃত মূলধন। নিজস্ব মূলধন কি কি? নিজস্ব মূলধন হলো ইকুইটি, রিজার্ভ এবং সারপ্লাস। ইকুইটি, রিজার্ভ এবং সারপ্লাস এটাকে বলা হয় ওন ক্যাপিটাল, অর্থাৎ এগুলি মালিকানা মূলধন। আরেকটা হলো বরোড ক্যাপিটাল। বরোড ক্যাপিটাল কি আকারে আসে? ডিবেঞ্চার হিসাবে আসে, লোন ফ্রম ব্যাংকস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলি থেকে আসে বরোড ক্যাপিটাল। তো এই দুইটার মিশ্রণই হলো ক্যাপিটাল স্ট্রাকচার। অন্যভাবে ব্যাখ্যা করা যায়, ইট ইজ ফ্রেমওয়ার্ক অফ ডিফারেন্ট টাইপস অফ ফাইন্যান্সিং এমপ্লয়েড বাই আ ফার্ম টু অ্যাকুয়ার রিসোর্সেস নেসেসারি ফর ইটস অপারেশন এন্ড গ্রোথ। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের কার্যক্রম এবং বৃদ্ধির জন্য যে বিভিন্ন ধরনের রিসোর্সের প্রয়োজন, অ্যাসেটের প্রয়োজন, সেই অ্যাসেটগুলো সংগ্রহ করার জন্য প্রতিষ্ঠান অর্থ সংস্থানের যে বিভিন্ন উৎসগুলি ব্যবহার করে থাকে, বিভিন্ন ধরনগুলো ব্যবহার করে থাকে, সেই ধরনগুলোর ফ্রেমওয়ার্ক কি বলা হয়? ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে এখানে দেখো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, ডেট এন্ড ইকুইটি। ডেট এবং ইকুইটির মিশ্রণই হলো ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার এখানে থাকবে ডেট, এখানে থাকবে ইকুইটি। তাহলে the capital structure problem for a firm is to determine what is the maximum amount of debt a firm should have to maximize the firm's value. এখানে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, the capital structure problem, যে ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে একটা প্রবলেম ফেস করে
প্রত্যেকটা ফার্ম, সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হলো সে ডেট থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ মূলধন সংগ্রহ করতে পারবে যেন ফার্ম তার ফার্মের ভ্যালু সর্বোচ্চ করতে পারে। অর্থাৎ ফার্মের ভ্যালু সর্বোচ্চ করার জন্য ফার্ম ডেট ক্যাপিটাল সর্বোচ্চ কত ব্যবহার করতে পারে এটা নির্ণয় করার জন্য যে প্রবলেম ফেস করে থাকে সেই প্রবলেম ফেসটা ক্যাপিটাল স্ট্রাকচার প্রবলেম হিসেবে পরিচিত। তোমরা এখানে দেখো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, কম্পোনেন্টস অফ ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচারের কম্পোনেন্টস গুলো কি কি? দেখো, একদিকে হলো শেয়ার হোল্ডার্স ফান্ড, আরেকদিকে হলো বোরোড ফান্ডস। অর্থাৎ এই যে চিত্রটা দেখছো, একদিকে ইকুইটি আরেকদিকে ডেট। এই ডেট ইকুইটি গুলো হলো শেয়ার হোল্ডার্স ফান্ড আর এই ডেট হলো বোরোড ফান্ডস। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি কি আছে? ইকুইটি ক্যাপিটাল, রিটেইনড আর্নিংস। আর বোরোড ফার্মের মধ্যে আছে ডিবেঞ্চার, টার্ম লোনস এবং পাবলিক ডিপোজিট, এই তিনটি। তারপরে এখানে আরেকটা চিত্র দেখো, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমরা যে কোর্স পড়ছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের তিনটি প্রধান পার্ট রয়েছে। এর মধ্যে একটি হলো ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিং ডিসিশন এবং ডিভিডেন্ড ডিসিশন। দেখো, তাহলে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার কোন অংশটার মধ্যে পড়ে? এটা কি ইনভেস্টমেন্ট ডিসিশন সংক্রান্ত বিষয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের, নাকি ফাইন্যান্সিং ডিসিশন না ডিভিডেন্ড ডিসিশনের মধ্যে পড়ে? তোমরা এখানে দেখো, এই যে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন মূলত ফাইন্যান্সিং ডিসিশন এর একটা অংশ। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সেই অংশের অন্তর্ভুক্ত যেটা ফাইন্যান্স সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে দেখো আরো তিনটি বিষয় আছে, কস্ট অফ ক্যাপিটাল, লিভারেজ। অর্থাৎ তুমি যখন ক্যাপিটাল স্ট্রাকচার বিষয়গুলো আলোচনা করতে যাবা বা ক্যাপিটাল স্ট্রাকচার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে যাব, বা কোনো প্রতিষ্ঠান যখন ক্যাপিটাল স্ট্রাকচার সংক্রান্ত সিদ্ধান্ত নিতে যায়, সেখানে থেকে কস্ট অফ ক্যাপিটাল, লিভারেজ এই বিষয়গুলিও বিবেচনা করতে হয়। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ফাইন্যান্সিং ডিসিশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আশা করি তোমরা ক্যাপিটাল স্ট্রাকচার কি এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটা পরিপূর্ণ ধারণা সৃষ্টি হয়েছে। এখন আমরা দেখব distinctions between capital structure and financial structure। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার এবং ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি। যদিও ক্যাপিটাল স্ট্রাকচার এবং ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু দুটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন ডেফিনেশন সংক্রান্ত পার্থক্য, ক্যাপিটাল স্ট্রাকচার রিপ্রেজেন্টস অনলি দ্য পার্মানেন্ট সোর্স অফ ফাইন্যান্সিং। দেখো, ক্যাপিটাল স্ট্রাকচার শুধুমাত্র পার্মানেন্ট সোর্স নিয়ে কাজ করে। আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার রিপ্রেজেন্ট বোথ পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি সোর্স অফ ফাইন্যান্সিং। অর্থাৎ পার্মানেন্ট সোর্সও আলোচনা করে, টেম্পোরারি সোর্স অফ ফাইন্যান্সিং নিয়েও কাজ করে কে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। নেচার, it denotes to the left hand upper side of the balance sheet, so it represents capital and debt। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার একটি প্রতিষ্ঠানের ডেট এবং ক্যাপিটালকে রিপ্রেজেন্ট করে। অপরদিকে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার it denotes to the right hand lower side of the balance sheet, so it represents property and assets। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার তোমার প্রপার্টি এবং অ্যাসেটকে রিপ্রেজেন্ট করে থাকে। ইম্পর্টেন্স, it is important from the viewpoint of capital and long term debt। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার বিষয়গুলো তোমার ক্যাপিটাল এবং লং টার্ম ডেট এই দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ইট ইজ ইম্পর্টেন্ট ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ প্রপার্টি অ্যান্ড অ্যাসেট এবং প্রপার্টির দিক থেকে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বেশি গুরুত্বপূর্ণ। টোটাল অর পার্ট ফাইন্যান্সিং, ইট ইজ আ পার্ট অফ টোটাল ফাইন্যান্সিং। বলা হচ্ছে যে ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে ফাইন্যান্সিং এর একটা মাত্র পার্ট। আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ইট ইজ দ্য টোটাল অর হোল পার্ট, ইট ইজ দ্য টোটাল অফ ফাইন্যান্সিং বা হোল ফাইন্যান্সিং। অর্থাৎ সামগ্রিকভাবে বিষয়টাকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। আর ক্যাপিটাল স্ট্রাকচার হলো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের একটা অংশ মাত্র। এবার আমরা আলোচনা করি থিওরিজ অফ ক্যাপিটাল স্ট্রাকচার। দেখো, ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে বেশ কিছু থিওরি জড়িত। এখানে থিওরি মানে হলো মডেল। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, ক্যাপিটাল স্ট্রাকচার ফার্মের ভ্যালুর সাথে সম্পর্ক কিনা, একটা ফার্মের ভ্যালুকে প্রভাবিত করে কিনা, বা ফার্মের শেয়ারের ভ্যালুকে প্রভাবিত করে কিনা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে বিভিন্ন স্কলারগণ বিভিন্ন ধরনের থিওরি তৈরি করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নেট ইনকাম অ্যাপ্রোচ বা এনআই অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ বা এনওআই অ্যাপ্রোচ, ট্র্যাডিশনাল থিওরি, মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার থিওরি, দ্য ট্রেড অফ থিওরি, দ্য পিকিং অর্ডার থিওরি অ্যান্ড সিগন্যালিং থিওরি। এই 7টি থিওরি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই থিওরিগুলিকে দুইটা ভাগে ভাগ করা যায়। দেখো, একটা হলো মডার্ন অ্যাপ্রোচ আর একটা হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। দুইটা অ্যাপ্রোচ। অর্থাৎ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ হিসেবে এই যে ট্র্যাডিশনাল থিওরিটাকে এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ হিসেবে বিবেচনা করা হয়।
আর মডার্ন অ্যাপ্রোচ হিসাবে এই তিনটি থিওরিকে বিবেচনা করা হয়, যেমন নেট ইনকাম অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ এবং মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ। এই তিনটা থিওরিকে বলা হয় মডার্ন অ্যাপ্রোচ। আর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এটা হলো ট্র্যাডিশনাল থিওরি। আশা করি বুঝতে পেরেছি। এই স্ট্রাকচারটাকে আমরা আবার অন্যভাবে বিশ্লেষণ করতে পারি। দেখো, ট্র্যাডিশনাল ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি, নেট ইনকাম থিওরি, নেট অপারেটিং ইনকাম থিওরি, কম্প্রোমাইজ থিওরি। এটার মধ্যে আরেকটা নতুন শব্দ শুনতে পাচ্ছ তোমরা, কম্প্রোমাইজ থিওরি। অর্থাৎ নেট অপারেটিং ইনকাম এবং নেট ইনকামের মধ্যে আরেকটা মধ্যবর্তী থিওরি হলো কম্প্রোমাইজ থিওরি। এটা হলো কস্ট অ্যান্ড বেনিফিট। কস্ট অ্যান্ড বেনিফিটের উপর, এই থিওরিগুলি কস্ট অ্যান্ড বেনিফিটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর মডার্ন ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি হিসাবে পরিচিত হলো এমএম থিওরি আর মডিফাইড এমএম থিওরি। এখানে এমএম থিওরি, মডিফাইড এমএম থিওরি বলা হয়েছে এই জন্য যে এমএম থিওরিতে প্রথম টেক্সটকে বিবেচনা করা হয়েছে, প্রথমে টেক্সটকে বিবেচনা করা হয়নি, পরবর্তীতে টেক্সটকে বিবেচনা করা হয়েছে। আর ট্রেড অফ থিওরি, ট্রেড অফ থিওরি হলো অর্থাৎ ট্রেড অফ হলো ট্যাক্স ছাড়া এবং ট্যাক্স সহ, এই দুইটার মধ্যে একটি মধ্যবর্তী অবস্থান হলো ট্রেড অফ থিওরি। এটাকে বলা, এখানে ট্রেড অফ থিওরিতে ট্যাক্স এবং এজেন্সি কস্টকে বিবেচনা করা হয়েছে, ট্যাক্স এবং এজেন্সি কস্ট, এটা মনে রেখো। আর আরেকটা হলো নিউ ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি, নতুন ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। দেখো, ট্র্যাডিশনাল থিওরির পরে মডার্ন থিওরি, মডার্ন থিওরির পরে আসছে নিউ ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। এই নিউ ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি হিসেবে পিকিং অর্ডার থিওরি, কন্ট্রোল রাইট থিওরি, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন থিওরি, যাদেরকে ইনফরমেশন ম্যানেজার মার্কেট, এই বিষয়গুলি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, আমরা নিউ ক্যাপিটাল থিওরি স্ট্রাকচার থিওরি থেকে আমরা দেখব দ্য পিকিং অর্ডার থিওরি এবং সিগন্যালিং থিওরি। আর মডার্ন থিওরি থেকে আমরা মডিগ্লিয়ান এন্ড মিলার থিওরি দেখব। আর ট্র্যাডিশনাল থিওরি থেকে দেখব আমরা এই তিনটি থিওরি, নেট ইনকাম অ্যাপ্রোচ, অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ এবং ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। আশা করি তোমরা থিওরি, ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে যে থিওরিগুলি সম্পর্কিত, সেই থিওরিগুলি সম্পর্কে তোমরা একটি ধারণা অর্জন করতে পেরেছো। এখন আমরা আলোচনা করব নেট ইনকাম অ্যাপ্রোচ। নেট ইনকাম অ্যাপ্রোচ, এটাকে এনআই অ্যাপ্রোচ হিসাবে পরিচিত। দেখো, নেট ইনকাম অ্যাপ্রোচ কি, প্রথমে আমরা দেখি নেট ইনকাম অ্যাপ্রোচ কে এই থিওরিটা দিয়েছেন। নেট ইনকাম অ্যাপ্রোচ ইজ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ডেভেলপড বাই ডেভিড ডুরান্ট। অর্থাৎ ডেভিড ডুরান্ট নামক একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, উনি নেট ইনকাম অ্যাপ্রোচ এই থিওরিটি প্রদান করেছেন। ইন দিস অ্যাপ্রোচ both cost of debt, cost of equity are constant in capital structure and doesn't depend on how much debt the firm is using. অর্থাৎ নেট ইনকাম অ্যাপ্রোচ থিওরিতে বলা হচ্ছে যে কস্ট অফ ডেট এবং কস্ট অফ ইকুইটি, এই দুটো হলো কনস্ট্যান্ট। ক্যাপিটাল স্ট্রাকচারে এই দুইটা কনস্ট্যান্ট। অর্থাৎ এরা ক্যাপিটাল স্ট্রাকচার কোম্পানির মূল্যকে এগুলো প্রভাবিত করে না। অর্থাৎ ডাজন্ট ডিপেন্ড হাউ মাচ ডেট দ্য ফার্ম ইজ ইউজিং। অর্থাৎ একটি প্রতিষ্ঠান কি পরিমাণ ডেট ব্যবহার করছে আর কি পরিমাণ ইকুইটি ব্যবহার করছে, এখানে এটা কোনো বিবেচ্য বিষয় না। এটা হলো এনআই থিওরির মূল বক্তব্য। According to net income approach, if financial leverage increase, weighted average cost of capital decrease and value of firm and market price of equity increases. Net income approach এ তোমার বলা হচ্ছে if financial leverage increases, এখানে ফাইন্যান্সিয়াল লিভারেজ, এখানে লিভারেজ শব্দটা তোমরা মনে আছে, তোমরা ফার্স্ট ইয়ার লিভারেজ কি সেটা পড়েছো। লিভারেজ মানে হলো ঋণ মূলধন ব্যবহার করার ক্ষমতা। একটি প্রতিষ্ঠান কি পরিমাণ ঋণ মূলধন ব্যবহার করতে পারবে তার ক্ষমতাই হলো লিভারেজ। অর্থাৎ বলা হচ্ছে যে ই ফাইন্যান্সিয়াল লিভারেজ ইনক্রিজ, একটি প্রতিষ্ঠান যদি ঋণ মূলধন ব্যবহার করে তাহলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ডিক্রিজ হবে। অর্থাৎ ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে যাবে এবং ফার্মের ভ্যালু অফ ফার্ম অ্যান্ড মার্কেট প্রাইস অফ ইকুইটি ইনক্রিজেস। অর্থাৎ ফার্মের ভ্যালু বেড়ে যাবে, শেয়ারের মূল্য বেড়ে যাবে। তার মানে কি? তার মানে এখানে যদি প্রতিষ্ঠান ঋণ মূলধন ব্যবহার করে তাহলে তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমবে, ফার্মের ভ্যালু এবং শেয়ারের মূল্য বাড়বে। If this decrease, then weighted average cost of capital increase and value of firm and market price of equity decreases. এটা হলো এটার বিপরীত অবস্থা। অর্থাৎ ফার্ম যদি লিভারেজের ব্যবহার অর্থাৎ ঋণ মূলধন ব্যবহার কমাই দেয় তাহলে তার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাবে এবং ফার্মের মূল্য এবং শেয়ারের মূল্য কমে যাবে। এখানে নেট ইনকাম অ্যাপ্রোচের সাথে এই ফর্মুলাগুলি জড়িত। অর্থাৎ নেট ইনকাম অ্যাপ্রোচে তুমি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করবে, EBIT ইজ ডিভাইডেড বাই ভি মানে ভ্যালু অফ দ্য ফার্ম। এই ফর্মুলাটা ব্যবহার করে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করবে। আবার এই ফর্মুলাটাও ব্যবহার করা যায়, কস্ট অফ ডেট ইনটু বি বাই ভি। এখানে বি হলো ঋণ মূলধন আর ভি হলো ভ্যালু অফ দ্য ফার্ম। এখানে কস্ট অফ ইকুইটি, এস হলো ফার্মের ইকুইটি মূলধনের পরিমাণ আর বি হলো টোটাল মূলধনের পরিমাণ। অর্থাৎ এটা হলো ওয়েটেজ, কস্ট অফ ডেট আর এটা হলো কস্ট অফ ডেট আর এটা হলো ওয়েটেজ অফ ডেট। এটা হলো কস্ট অফ ইকুইটি, এটা হলো ওয়েটেজ অফ ইকুইটি।
তোমরা এই ফর্মুলাগুলো ফার্স্ট ইয়ারে ফাইন্যান্সে তোমরা দেখেছো। এটাও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এই ফর্মুলাটা ব্যবহার করা যায়। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল প্লাস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মাইনাস কস্ট অফ ডেট ইনটু B/S, অর্থাৎ এটা হলো ঋণ মূলধন আর এটা হলো ইকুইটি মূলধন। এই ঋণ মূলধন ইকুইটি মূলধনের অনুপাত দ্বারাও তুমি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে পারো। অর্থাৎ তুমি এনআই অ্যাপ্রোচে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য এই তিনটা ফর্মুলাই ব্যবহার করতে পারো। এখানে দেখো, এই যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফটা দিয়ে আমরা এনআই অ্যাপ্রোচকে এক্সপ্লেন করতে পারি। কিভাবে দেখো, এখানে এনআই অ্যাপ্রোচে বলা হয়েছে যে প্রতিষ্ঠান যদি ঋণ মূলধন ব্যবহার করে তাহলে তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে যাবে আর ফার্মের মূল্য বেড়ে যাবে। এটা কিভাবে হয় দেখো, এই যে দেখো, এই যে এই লাইনটা হলো ডিগ্রি অফ লিভারেজ। ডিগ্রি অফ লিভারেজ মানে হলো ফার্মের ঋণ মূলধন ব্যবহার করার ক্ষমতা। ফার্ম যদি ঋণ মূলধন ব্যবহার, এই যে দেখো বাড়াচ্ছে, ঋণ মূলধন ব্যবহার বাড়াচ্ছে। এখানে দেখো কস্ট অফ ডেট, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আবার কস্ট অফ ইকুইটি, এটাও কি হচ্ছে না, এটাও পরিবর্তন হচ্ছে না। কিন্তু ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মানে কি, ওভারঅল কস্ট অফ কমে যাওয়ার কারণে ফার্মের মূল্য বেড়ে যাচ্ছে এবং ইকুইটি শেয়ারের মূল্য বেড়ে যাচ্ছে। অর্থাৎ ফার্ম ঋণ মূলধন ব্যবহার বাড়ানোর মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার মূল্য বৃদ্ধি করতে পারে। অর্থাৎ যেটা এখানে এনআই অ্যাপ্রোচে বলা হয়েছে যে এই ফাইন্যান্সিয়াল লিভারেজ ইনক্রিজ, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ডিক্রিজ। এই যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ডিক্রিজ হচ্ছে এবং ফার্মের মূল্য বেড়ে যাচ্ছে। আবার ঠিক একইভাবে বিপরীত দিকে যদি আমরা আসি, যে প্রতিষ্ঠান যদি লিভারেজের ব্যবহার কমায়, অর্থাৎ ঋণ মূলধন ব্যবহার কমায়, তাহলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাচ্ছে এবং ফার্মের মূল্য কমে যাচ্ছে। তাহলে আমরা এই থিওরিটা এক্সপ্লেন করার জন্য আমরা এই চিত্রটা ব্যবহার করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেট ইনকাম অ্যাপ্রোচের জন্য, এটা প্রমাণ করার জন্য ডেভিড ডুরান কতগুলো অ্যাজাম্পশন ধরেছেন। তোমরা এই অ্যাজাম্পশনগুলো দেখো। উনি এই তার থিওরিটা প্রমাণ করার জন্য বলছেন দেয়ার আর অনলি টু সোর্সেস অফ ফাইন্যান্স, ডেট অ্যান্ড ইকুইটি। অর্থাৎ একটি প্রতিষ্ঠান শুধুমাত্র দুইটা উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারবে, একটা হলো ডেট আর একটা হলো ইকুইটি। দেয়ার আর নো সোর্সেস অফ ফাইন্যান্স লাইক প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস। বলা হচ্ছে যে এই দুইটা সোর্স ছাড়া প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বা রিটেন আর্নিংস এখানে ব্যবহার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ রিটেন আর্নিং কিংবা প্রেফারেন্স শেয়ার কোনোটাই প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে না। অল কোম্পানিজ হ্যাভ ইউনিফর্ম ডিভিডেন্ড পে আউট রেশিও। অর্থাৎ সকল প্রতিষ্ঠান ডিভিডেন্ড পে আউট রেশিও 1 হবে। অর্থাৎ প্রতিষ্ঠান যত টাকা উপার্জন করবে, মানে আর্নিংস অ্যাভেলেবল ফর শেয়ার হোল্ডার্স বা বন্টনযোগ্য মুনাফা যতটা হবে পুরোটাই কি করবে, বন্টন করে দিবে। ডিভিডেন্ড পে আউট রেশিও 1 মানে 100%। There is no flotation cost, no transaction cost and corporate dividend tax. বলতেছে যে নেট ইনকাম অ্যাপ্রোচে ফ্লোটেশন কস্ট নেই, ট্রানজাকশন কস্ট নেই এবং কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্সও এখানে বিবেচনা করা হয় না। The increase in debt will not affect the confidence level of the investors. বলতেছে প্রতিষ্ঠান যদি ঋণের পরিমাণ, ঋণ মূলধন ব্যবহার বাড়ায় দেয়, সেটা ইনভেস্টরদের কনফিডেন্স লেভেলকে প্রভাবিত করবে না। অর্থাৎ ঋণ মূলধন ব্যবহার করলে আমরা জানি যে দেউলিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কিন্তু নেট ইনকাম অ্যাপ্রোচে বলা হচ্ছে যে এটা ইনভেস্টরদের মনোবলকে প্রভাবিত করবে না। ক্যাপিটাল মার্কেট ইজ পারফেক্ট অ্যান্ড অল ইনভেস্টরস আর রেশনাল। বলা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট পারফেক্ট। পারফেক্ট মানে কি, এখানে পূর্ণ প্রতিযোগিতাপূর্ণ। অর্থাৎ এখানে ক্যাপিটালের প্রাইস নির্ধারণ করা হবে ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা। কোনো ইনভেস্টর এটাকে প্রভাবিত করতে পারবে না এবং ইনভেস্টররা এখানে রেশনাল আচরণ করবে। রেশনাল আচরণ মানে হলো ইনভেস্টররা খুব বেশি রিস্ক নেবে না, আবার খুব কমও রিস্কও নিবে না। অর্থাৎ মডারেট, সবাই এখানে রেশনাল বিহেভ করবে। নিচে এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটার মাধ্যমে আমরা একটা ফরম্যাট দিয়েছি। এই ফরম্যাটটা অনুযায়ী তুমি ফার্মের ভ্যালু বের করতে পারবে। যেমন এই এল মানে হলো লিভার্ড ফার্ম আর ইউ মানে হলো আনলিভার্ড ফার্ম। লিভার্ড ফার্ম মানে হলো যে প্রতিষ্ঠান ঋণ মূলধন ব্যবহার করে, আর আনলিভার্ড ফার্ম হলো যে প্রতিষ্ঠান ঋণ মূলধন ব্যবহার করে না। অর্থাৎ ঋণ মূলধন ব্যবহার করে না, লিভারেজ নাই। এটা হলো লিভারেজ আছে মানে ঋণ মূলধন ব্যবহার করে। তাহলে প্রথমেই শুরু করবে ইবিআইটি দিয়ে, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস লিখবে। তারপরে ইন্টারেস্ট, অর্থাৎ ঋণের যে সুদ আছে সেই সুদটা বাদ দিবে, ইন্টারেস্ট বাদ দিলে পাবে ইবিটি। যেহেতু ট্যাক্স নাই, এই ইবিটিটা থেকে আমরা বাদ দিব সরাসরি। এই ইবিটিটাকে আমরা ভাগ দিব কস্ট অফ ইকুইটি দিয়ে। ইবিটি আর ইএটি এখানে একই, কারণ এখানে ট্যাক্স নেই। এটাকে আমরা ভাগ দিব কস্ট অফ ইকুইটি দিয়ে। ইবিটিকে কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ দিলে আমরা পাবো ভ্যালু অফ ইকুইটি। এই ভ্যালু অফ ইকুইটির সাথে আমরা বি যোগ করব। বি মানে হলো ডেট ক্যাপিটাল, মানে ঋণ মূলধন। ঋণ মূলধন যোগ করলে আমরা পেয়ে যাব ভ্যালু অফ দ্য ফান্ড। অর্থাৎ বি ইজ ইকুয়াল টু বি প্লাস এস। এখানে যে এস আছে, বি আছে, এই দুইটা মান যোগ করলে আমরা পেয়ে যাব ফার্মের মূল্য। তাহলে তুমি নেট ইনকাম অ্যাপ্রোচে শুরু করবে ইবিআইটি দিয়ে, তারপরে
ইন্টারেস্ট বাদ দিবে, আসবে ইবিটি, ইবিটি কে কে দিয়ে ভাগ দিবে, পাবে এস, এস এর সাথে ভি যোগ করবে, যোগ করলে পাবে ভি, ভ্যালু অফ দ্য ফান্ড। অর্থাৎ ইবিটি দিয়ে শুরু আর ভি দিয়ে শেষ। তাহলে এই হলো আমাদের নেট ইনকাম অ্যাপ্রোচের ফরম্যাট। এবার আমরা নেট ইনকাম অ্যাপ্রোচকে ম্যাথমেটিক্যালি আমরা প্রমাণ করার চেষ্টা করব নেট ইনকাম অ্যাপ্রোচ। তাহলে এখানে দেখো একটা প্রতিষ্ঠান, তার আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স হলো 1 লাখ টাকা, বন্ড হলো 3 লাখ টাকা, আর কস্ট অফ বন্ড ইস্যু 10%, মানে ডেট, কস্ট অফ ডেট হলো 10% আর কস্ট অফ ইকুইটি হলো 14%। তাহলে আমরা শুরু করব কি দিয়ে? ইবিটি দিয়ে। ইবিআইটি, ইবিআইটি কত? 1 লাখ। এটা থেকে বাদ দিব ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত? 3 লাখ টাকা, সুদের 3 লাখ টাকা, ঋণের 10% সুদ কত? 30,000। 30,000 বাদ দিলে 70,000, 70,000 হলো তার ইবিটি। এই ইবিটি কে আমরা বলি নেট ইনকাম বা ইএটি বা নেট ইনকাম। এই নেট ইনকামকে তুমি ভাগ দিবে কি দিয়ে? এই নেট ইনকামকে আমরা দেখো, নেট ইনকাম থেকে আমরা পাবো কস্ট অফ ইকুইটি। এই নেট ইনকামকে আমরা কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ দিব। এখন দেখো শেয়ার হোল্ডার্স আর্নিং, এই নেট ইনকামটা কি বলা হচ্ছে? শেয়ার হোল্ডার্স আর্নিং। এটা শেয়ার হোল্ডারদের আর্নিং বা নেট ইনকাম। এটাকে ভাগ দিব আমরা কস্ট অফ ইকুইটি দিয়ে। কস্ট অফ ইকুইটি দিলে পাবো কি আমরা? মার্কেট ভ্যালু অফ ইকুইটি বা শেয়ারের মূল্য কত? 5 লাখ টাকা। তাহলে এখানে আমরা 70,000 টাকা পেয়েছি, এটা ভাগ দিলাম কস্ট অফ ইকুইটি কত? 14%, 14% ভাগ দিলে পাওয়া যায় 5 লাখ টাকা। অর্থাৎ তোমার এস এর ভ্যালু হলো 5 লাখ টাকা, আর মার্কেট ভ্যালু অফ ডেট কত? 3 লাখ টাকা। তাহলে মার্কেট ভ্যালু অফ ডেট এবং মার্কেট ভ্যালু অফ ইকুইটি এই দুটো যোগ করলে কত? 8 লাখ টাকা। অর্থাৎ তোমার ফার্মের ওভারঅল ভ্যালু হলো 8 লাখ টাকা। এই যে প্রতিষ্ঠানটা আমরা দেখলাম, এই প্রতিষ্ঠানটার ভ্যালু হলো 8 লাখ টাকা। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হলো এই যে ইবিআইটি আছে, এই ইবিআইটিটাকে আমরা ফার্মের ভ্যালু দিয়ে ভাগ করব। ফার্মের ভ্যালু কত? 8 লাখ। তাহলে ইবিআইটি হলো 1 লাখ আর ফার্মের ভ্যালু হলো 8 লাখ, কত? 12.5%। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হলো আমাদের 12.5%। এবার আমরা লিভারেজটা চেঞ্জ করি, দেখো কি হয়। দেখো এখানে, now assumes that the proportion of debt increases from 3 lakh to 4 lakh and everything else remains same. বলা হচ্ছে যে ফার্মের ঋণ মূলধন 3 লাখ টাকা থেকে বেড়ে 4 লাখ টাকা হয়ে গেল। ঋণ মূলধন কত? 3 লাখ টাকা থেকে বেড়ে 4 লাখ টাকা হলো। তাহলে 4 লাখ টাকা হলে এটার প্রভাব কি প্রভাব পড়ছে দেখো এখানে। ইবিআইটি কিন্তু 1 লাখ টাকাই আছে, ইবিআইটি 1 লাখ টাকা লেস ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত? 10%। আগে ছিল 3 লাখ টাকার, এখন হলো 4 লাখ টাকার। 4 লাখ টাকার উপর সুদ হলো 40,000। আর্নিংস কত তাহলে? 60,000। তাহলে এই আর্নিংসটাই কি? শেয়ার হোল্ডার্স আর্নিং কত? 60,000। তাহলে এই শেয়ার হোল্ডার্স আর্নিংসটাকে আমরা কি করব? কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ দেব। কস্ট অফ ইকুইটি কত? 14%। তাহলে 14% দিয়ে 60,000 কে ভাগ দিলে কত? 4,28,570। তাহলে এটা হলো মার্কেট ভ্যালু অফ ইকুইটি। এই মার্কেট ভ্যালু অফ ইকুইটির সাথে মার্কেট ভ্যালু অফ ডেট আমরা যোগ করব। মার্কেট ভ্যালু অফ ডেট কত? 4 লাখ। তাহলে এই দুইটা, এটা হলো এস আর এটা হলো বি। তাহলে এস আর বি যোগ করলে কত হয়? 8,28,570। অর্থাৎ টোটাল মার্কেট ভ্যালু হলো 828। আর এই টোটাল মার্কেট ভ্যালুটা দিয়ে আমরা কাকে ভাগ দিব? ইবিআইটি কে। ইবিআইটি কে ভাগ দিলে আমরা পাবো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা কত পেয়েছি? 12%। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পেয়েছি আমরা 12%। তাহলে আমরা যদি এই দুইটা স্টেটমেন্টের তুলনা করি তাহলে আমরা কি পাই দেখো। আমরা প্রথমত দেখি টোটাল মার্কেট ভ্যালু। এখানে মার্কেট ভ্যালু ছিল 8 লাখ আর এখানে ঋণ মূলধন ব্যবহার বেশি করার কারণে এখানে ভ্যালু হয়ে গেছে 8,28,000। তার মানে কি? ফার্মের মূল্য বেড়ে গেছে। আবার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এখানে ছিল 12.5% আর এখানে ঋণ মূলধন বেশি ব্যবহার কারণে এখানে হয়ে গেছে 12%। অর্থাৎ এখানে ঋণ মূলধন বেশি ব্যবহার করে ফার্ম তার মূল্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমাতে সক্ষম হয়েছে। এটাই তো ছিল আমাদের নেট ইনকাম অ্যাপ্রোচের মূল বিষয়। তাহলে আমরা আশা করি এই উদাহরণ দিয়ে আমরা যে ব্যাখ্যা করলাম নেট ইনকাম অ্যাপ্রোচ, তোমরা আশা করি বুঝতে পেরেছো নেট ইনকাম অ্যাপ্রোচ কাকে বলে এবং নেট ইনকাম অ্যাপ্রোচের অ্যাজাম্পশনগুলো কি কি, নেট ইনকাম অ্যাপ্রোচ কিভাবে বিজনেসে অ্যাপ্লিকেশন করা হয়। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, এর আগেরটা ছিল নেট ইনকাম অ্যাপ্রোচ, এখন হলো নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। দেখো নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ কাকে বলে। The net operating income approach claims that valuation of a firm is irrelevant to capital structure. ইম্পর্টেন্ট একটা কথা এখানে যে বলা হচ্ছে যে ভ্যালুয়েশন অফ ফার্ম ইজ ইররিলেভেন্ট টু ক্যাপিটাল স্ট্রাকচার। তার মানে হলো ক্যাপিটাল স্ট্রাকচার ফার্মের ভ্যালুকে প্রভাবিত করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ক্যাপিটাল স্ট্রাকচার একটি ফার্মের ভ্যালুকে প্রভাবিত করে না। ইন আদার ওয়ার্ডস,
the market value of a firm will be the same regardless of the proportion of debt. অর্থাৎ প্রতিষ্ঠান যে পরিমাণে ডেট ব্যবহার করুক না কেন সেখানে ফার্মের ভ্যালু কোনো বিবেচ্য বিষয় না। তার মানে হলো নেট ইনকাম অ্যাপ্রোচে আমরা দেখেছি ফার্মের মূল্য প্রভাবিত হয়, আর নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ বলতেছে যে না, ফার্মের ভ্যালু প্রভাবিত হয় না। সেকেন্ড দেখো, দ্য রিজন ইজ দ্যাট, কেন এটা হয় না? দ্য রিজন ইজ দ্যাট এনি বেনিফিট ফ্রম দ্য ইনক্রিজ অফ চিপার ডেট উইল বি অফসেট বাই হায়ার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি। এর মানে কি বলতেছে যে এটার কারণ হলো যে কোম্পানি যে ডেট, যে চিপার ডেট ব্যবহার করে, অর্থাৎ ঋণ মূলধনের খরচ আমরা দেখেছি যে কম, ঋণ অর্থাৎ কম খরচের ঋণ মূলধন ব্যবহারের কারণে যে গেইনটা ফার্ম অর্জন করে, সেই গেইনটা হায়ার রিকোয়ার্ড রেট অফ রিটার্নের কারণে ইকুইটি হোল্ডারদের কাছে চলে যায়। অর্থাৎ এখানে ফার্মের কোনো লাভ হয় না। অর্থাৎ এখানে ইকুইটি হোল্ডাররা বা শেয়ার হোল্ডাররা বেশি পরিমাণে রিকোয়ার্ড রিটার্ন দাবি করে, আর দাবি করার কারণে কম রেটের ডেট ব্যবহার করে প্রতিষ্ঠান যে অ্যাডভান্টেজটা অর্জন করে, সেই অ্যাডভান্টেজটা শেয়ার হোল্ডারদের নিকট চলে যায়, যার ফলে ফার্মের ভ্যালুয়েশনের উপর কোনো প্রভাব পড়ে না। তারপরে দেখো, the weighted average cost of capital and the market value of firm remain fixed at any level of leverage. বলা হচ্ছে যে ফার্মের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এবং মার্কেট ভ্যালু এই দুইটা ফিক্সড থাকে, এটা যে কোনো লেভেলের লিভারেজই হোক না কেন। তারপরে in turn the market value of firm depends on earning before interest and taxes and the weighted average cost of capital. বলতেছে যে মার্কেট ভ্যালু ডিপেন্ড করে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, অর্থাৎ ইবিআইটির উপরে এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের উপরে। আচ্ছা, এই নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ প্রমাণ করার জন্য ডেভিড ডুরান কিছু অ্যাজাম্পশন এখানেও ধরেছে। এই অ্যাজাম্পশনগুলি কি কি দেখো, যে নেট ইনকাম অ্যাপ্রোচ works best if the following assumption are met, অর্থাৎ এই অ্যাজাম্পশনগুলি যদি পূরণ করা হয় তাহলে প্রতিষ্ঠানের নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচটা ভালোভাবে প্রমাণ করা যায়। কি এগুলো? the weighted average cost of capital is constant and irrelevant to capital structure. বলতেছে যে weighted average cost of capital স্ট্রাকচারটা হলো কনস্ট্যান্ট, অর্থাৎ এটা স্থির থাকে, এটা বাড়েও না কমেও না, এবং irrelevant to capital structure, অর্থাৎ ডেট বাড়া কিংবা কমার সাথে এটার কোনো সম্পর্ক নাই। যেমন দেখো তোমরা এই যে ডান পাশের যে চিত্রটা, এখানে দেখো এই যে এটা হরাইজন্টাল অ্যাক্সিসে হলো ডেট আর ভার্টিক্যাল অ্যাক্সিসে হলো কস্ট। তো এই যে দেখো ডেট যে ব্যবহার করছে কস্ট অফ ডেট, কেডি, কস্ট অফ ডেট কিন্তু ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটাও পরিবর্তন হচ্ছে না, শুধু পরিবর্তন হচ্ছে কি কস্ট অফ ইকুইটি। এই যে কস্ট অফ ইকুইটি, অর্থাৎ ডেট বাড়ার সাথে সাথে কস্ট অফ ইকুইটি বাড়ছে, কস্ট অফ ডেটেরও কোনো পরিবর্তন হচ্ছে না, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালেরও কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা কি মিন করছে দেখো, বলতেছে the overall cost of capital is constant, আমরা এখানে দেখলাম overall cost of capital constant. The valuation of firm is determined by operating income, অর্থাৎ অপারেটিং ইনকাম দ্বারা ফার্মের ভ্যালু ডিপেন্ড করে বা ভ্যালু নির্ধারিত হয়, এবং WACC অপারেটিং ইনকাম এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এই দুইটা দ্বারা ফার্মের ভ্যালু নির্ধারিত হয়। যেহেতু ফার্মের ভ্যালু যেহেতু ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল পরিবর্তন হচ্ছে না, সেহেতু ফার্মের ভ্যালু পরিবর্তন হচ্ছে না। The cost of debt is constant at any level of financial leverage. এই কস্ট অফ ডেটটা কি কনস্ট্যান্ট, আমরা এখানে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি হরিজন্টাল অ্যাক্সিসের সাথে এটাও কি এটা সমান্তরাল। তারপর the cost of equity is higher than the cost of debt at any level of financial leverage, অর্থাৎ ফাইন্যান্সিয়াল লিভারেজ অর্থাৎ ডেট যে পরিমাণই হোক না কেন, দেখো এই যে কস্ট অফ ইকুইটিটা সবসময় হায়ার, অর্থাৎ কস্ট অফ ইকুইটি কস্ট অফ ডেট থেকে সবসময় বেশি থাকে। এই হলো এনওয়াই অ্যাপ্রোচের অ্যাজাম্পশন। তাহলে এই অ্যাজাম্পশনগুলো এবং এই এনআই অ্যাপ্রোচটা আমরা এখানে গ্রাফিক্যালিও আমরা কি এটার ব্যাখ্যাটা দেখলাম। আশা করি তোমরা এই গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনটা, এই অ্যাজাম্পশন এই দুইটা মিলিয়ে তোমরা এনআই অ্যাপ্রোচ কি এনওয়াই অ্যাপ্রোচ কি এটা ভালোভাবে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচকে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো এখানে এক্সাম্পলটা, MSM Incorporation has declared earnings before interest and taxes 3,60,000 and the book value of total capital is 25 lakh. 25 lakhs. The cost of borrowing is 8% and weighted average cost of capital is 12%. তাহলে একটি প্রতিষ্ঠানের
আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স হলো 3,60,000 আর বুক ভ্যালু হলো 25 লাখ, কস্ট অফ বোরিং হলো 8% আর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল হলো 12%। এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে ফার্মের ভ্যালুকে ঋণ মূলধনের ব্যবহার প্রভাবিত করে না। তাহলে এখানে দেখো ঋণ মূলধনের বিভিন্ন অনুপাতে আমরা ঋণ মূলধন ব্যবহার করে একটা উদাহরণ নিই। যেমন ধরো আমরা এখানে ধরলাম যে প্রতিষ্ঠানে ঋণ মূলধন ব্যবহার করে না, আর এখানে আমরা বললাম 25% ব্যবহার করে, এখানে বললাম 50% ব্যবহার করে, এখানে বললাম 75% ব্যবহার করে, আর এখানে বললাম 100% ঋণ মূলধন ব্যবহার করে, অর্থাৎ ইকুইটি মূলধন ব্যবহার করে না। তাইলে তার টোটাল ভ্যালু কত? ফার্মের টোটাল বুক ভ্যালু কত? 25 লাখ। তাহলে এই 25 লাখের মধ্যে যদি সে ঋণ মূলধন ব্যবহার না করে, তাহলে এখানে 0 হলো ডেট আর 25 লাখ হলো ইকুইটি। যদি 25% যদি ঋণ মূলধন ব্যবহার করে, তাহলে 6,25,000 হলো তার ডেট আর বাকি 18,75,000 হলো তার ইকুইটি। আর 50% যদি হয় 12,50,000 ডেট, 12,50,000 ইকুইটি। আর 75% যদি ডেট মূলধন হয়, তাহলে 18,75,000 হলো ডেট আর 6,25,000 হলো ইকুইটি। আর সে যদি পুরোটাই যদি ঋণ মূলধন ব্যবহার করে, তাহলে 25 লাখ পুরোটাই হলো ডেট আর ইকুইটি হলো 0%। আর কস্ট অফ ডেট কত? 8%। আমরা এখানে 8% লিখলাম, সবগুলোর নিচে 8%। আর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত? 12%। সবগুলোর নিচে আমরা 12% লিখলাম এখানে। তারপরে দেখো ইন্টারেস্ট এক্সপেন্স। এখানে যেহেতু সে ঋণ ব্যবহার করে না, তাহলে ইন্টারেস্ট হলো 0। এখানে যেহেতু 6,25,000 ব্যবহার করে, তাহলে 6,25,000 এর 8% হলো 50,000 সুদ। আর 12,50,000 এর 8% হলো 1 লাখ টাকা, $1,00,000 সুদ। তারপরে 6,25,000 18,75,000 এর ইন্টারেস্ট হলো 1,50,000 আর 25 লাখের ইন্টারেস্ট হলো 2 লাখ। এই হলো তার ইন্টারেস্টের পরিমাণ। তাহলে এটা হলো তার ইন্টারেস্ট এক্সপেন্স। এরপরে আসো মার্কেট ভ্যালু অফ কোম্পানি। মার্কেট ভ্যালু অফ কোম্পানি আমরা কিভাবে বের করব? মার্কেট ভ্যালু অফ কোম্পানি বের করার এই যে ফর্মুলা দেখো, ইভিআইটি ইজ ডিভাইডেড বাই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কোনটা? এটা ডব্লিউএসসিসি। তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হলো ডব্লিউএসসিসি। এটা দিয়ে আমরা ভাগ করব কাকে? ইভিআইটি কে। ইভিআইটি কত? ইভিআইটি হলো 3,60,000। তাহলে এই যে দেখো 3,60,000 আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হলো 12%। তাহলে ভাগ করলে কত আসে? 30 লাখ। তাহলে ফার্মের ভ্যালু হলো টোটাল 30 লাখ। তাহলে এই যে ফার্মের ভ্যালু, সবগুলোর নিচে আমরা 30 লাখ লিখলাম। তাহলে ফার্মের ভ্যালু, তাহলে দেখো এখানে ফার্মের ভ্যালু সমান 0% ডেট ব্যবহার করলেও ফার্মের ভ্যালু 30 লাখ, 25% ঋণ ব্যবহার করলেও 30 লাখ, 50% ব্যবহার করলেও 30 লাখ, 100% ঋণ ব্যবহার করলেও ফার্মের ভ্যালু 30 লাখ। অর্থাৎ ফার্মের ভ্যালুর উপরে তার কোনো প্রভাব পড়ছে না। আচ্ছা, এবার আসো ফার্মের ভ্যালু থেকে আমরা ঋণ মূলধনটা বাদ দিই। ঋণ মূলধনটা বাদ দিলে আমরা পাবো ইকুইটির মূল্যটা। তাহলে এখানে 30 লাখের মধ্যে যেহেতু ঋণ মূলধন নাই, তাহলে পুরোটাই তার ইকুইটি ক্যাপিটাল। আর এখানে তার ঋণ মূলধন হলো 6,25,000। তাহলে 6,25,000 যদি আমরা 30 লাখ থেকে বাদ দিই, তাহলে আমরা পাই 23,75,000। এটা হলো তার ইকুইটি মূলধন। আবার এখানে 12,50,000। তো 12,50,000 যদি আমরা 30 লাখ থেকে বাদ দিই, তাহলে আমরা ইকুইটি মূলধন পাই 17,50,000। এভাবে আমরা 30 লাখ থেকে 18,75,000 বাদ দিলে পাই 11,25,000 ইকুইটি মূলধন। আর এখানে 25 লাখ টাকা, এখানে 30 লাখ। তো 30 লাখ থেকে 25 লাখ বাদ দিলে 5 লাখ। তাহলে 5 লাখ হলো তার ইকুইটি মূলধন। তাহলে দেখো এখানে ইকুইটি মূলধনের পরিমাণটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। মোট মূলধন কিন্তু মোট ভ্যালু কিন্তু পরিবর্তন হয়নি। আচ্ছা, এবার আসো আমরা বের করি নেট ইনকাম। নেট ইনকাম কি? নেট ইনকাম হলো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। অর্থাৎ ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে যে ইনকামটা থাকে সেটি হলো নেট ইনকাম। তাহলে আমাদের এখন ইবিআইটি কত? ইবিআইটি হলো এই যে 3,60,000। তাহলে 3,60,000 থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিই। তাহলে এই যে 3,60,000 আমরা লিখলাম 3,60,000, এখানে দেখো ইন্টারেস্ট নাই, 0। এই যে ইন্টারেস্ট হলো 0। 3,60,000 থেকে 0 বাদ দিলে 3,60,000। এখানে 3,60,000 থেকে ইন্টারেস্ট হলো 50,000। তাহলে 50,000 বাদ দিলে আসে 3,10,000। এখানে 3,60,000 থেকে ইন্টারেস্ট 1 লাখ বাদ দিলে আসে 2,60,000। এখানে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হইলো এখানে 1,50,000। তাহলে 3,60,000 থেকে 1,50,000 বাদ দিলে আসে 2,10,000। এখানে আমাদের কত? ইন্টারেস্ট হলো 2 লাখ। তাহলে 3,60,000 থেকে 2 লাখ বাদ দিলে হলো 1,60,000। তাহলে নেট ইনকাম আমরা পেয়ে গেলাম। দেখুন নেট ইনকাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে নেট ইনকাম বের করার পরে আমরা বের করব কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি কিভাবে বের করব? এই যে দেখো কস্ট অফ ইকুইটি, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এস। তাহলে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, এই যে এই কলামে এই সারিতে আমরা পাইলাম ইবিআইটি মাইনাস আই, আর আমরা এটারে ভাগ দিব এস দিয়ে। এস মানে কি? মার্কেট ভ্যালু অফ ইকুইটি। এই যে দেখতে পাচ্ছ মার্কেট ভ্যালু অফ ইকুইটি গুলো, এই মার্কেট ভ্যালু অফ ইকুইটি দিয়ে আমরা এটাকে ভাগ দিব। তাহলে 30 লাখ দিয়ে যদি আমরা 3,60,000 কে ভাগ দিই, আমরা পাই 12%। 23,75,000 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে পাই 13.1%।
17,50,000 দিয়ে যদি আমরা 2,60,000 কে ভাগ দিই তাহলে আমরা পাই 14.9%। এভাবে আমরা এখানে পাই 18.7%, এখানে পাই আমরা 32%। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে লিভারেজ বাড়ছে, লিভারেজ বাড়ানোর সাথে সাথে আমাদের কস্ট অফ ইকুইটি বেড়ে যাচ্ছে। এই যে কস্ট অফ ইকুইটি বেড়ে যাচ্ছে, দেখো এই গ্রাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ঋণ মূলধন যত ডান দিকে আসার মানে কি ঋণ মূলধন ব্যবহার বেড়ে যাচ্ছে। তাহলে ডেট যত বাড়তেছে এই যে কস্ট অফ ইকুইটিও তত বাড়ছে। এখানে দেখো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও, এই যে এখানে ডব্লিউএসসিসি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিন্তু পরিবর্তন হচ্ছে না, এটা কনস্ট্যান্ট। এই যে দেখো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কনস্ট্যান্ট। আবার কস্ট অফ ডেট এটাও চেঞ্জ হচ্ছে না, এই যে কস্ট অফ ডেট 8%। এবং লক্ষণীয় বিষয় হলো কস্ট অফ ডেট থেকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা বেশি হয়, এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবার উপরে থাকে কস্ট অফ ইকুইটি, অর্থাৎ সবসময় কস্ট অফ ইকুইটি বেশি থাকে। এবং ঋণ মূলধন ব্যবহারের সাথে সাথে কস্ট অফ ইকুইটি বাড়তে থাকে। এবং এখানে দেখো ঋণ মূলধন ব্যবহারের কারণে কস্ট অফ ইকুইটি বেড়েছে, কিন্তু ফার্মের মূল্য কিন্তু বাড়ে নাই। ফার্মের মূল্য কি, ফার্মে কোম্পানি এখানে যতই ঋণ ব্যবহার করুক না কেন ফার্মের মূল্য কিন্তু এখানে 30 লাখই আছে। অর্থাৎ নেট ইনকাম অ্যাপ্রোচের মতো যেখানে ফার্মের মূল্য বেড়ে যাচ্ছে ঋণ মূলধন ব্যবহারের কারণে, এখানে কিন্তু ঋণ মূলধন ব্যবহার করার ফলেও কোম্পানির কিন্তু মূল্য বাড়ছে না, অর্থাৎ এখানে মূল্যটা ফিক্সড। তাহলে এখানে যুক্তিটা কি, যুক্তিটা হলো যে ফার্ম এই যে কম দামে ঋণ ব্যবহার করছে, তো ঋণ মূলধন ব্যবহার করার কারণে ফার্মের যে গেইনটা হচ্ছে এই গেইনটা শেয়ার হোল্ডারদের নিকট চলে যাচ্ছে। এই যে দেখো শেয়ার হোল্ডারদের রিকোয়ারমেন্টস বেড়ে যাচ্ছে, আর শেয়ার হোল্ডারদের রিকোয়ারমেন্টস বেড়ে যাওয়ার কারণে ফার্মের ভ্যালুর উপর তার কোনো প্রভাব সৃষ্টি হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচের যে ব্যাখ্যাটা বা ডেভিড ডুরান যেভাবে এটা প্রমাণ করেছেন অ্যাজাম্পশনগুলি ধরে ধরে, আমরা এই ম্যাথমেটিক্যালি এবং গ্রাফিক্যালি আমরা এটাকে প্রমাণ করলাম। আশা করি তোমরা নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ কি, এটার অ্যাজাম্পশনগুলো কি কি, ম্যাথমেটিক্যালি এটা কিভাবে প্রমাণ করতে হয়, এবং আমরা কিভাবে ভ্যালু বের করেছি, কিভাবে কস্ট অফ ইকুইটি বের করেছি, তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। তো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ হলো ট্র্যাডিশনাল থিওরি। তো ট্র্যাডিশনাল থিওরি কি দেখো একটু। The traditional theory of capital structure states that when the weighted average cost of capital is minimized and the market value of asset is maximized, an optimal capital structure exists. এখানে দেখো নতুন একটা শব্দ তোমরা এখানে শুনতে পেয়েছো, অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার অর্থাৎ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে অপটিমাল ক্যাপিটাল নামে একটা পজিশন আছে। এবং এটা কখন অর্জিত হয়, যে দেখা যাচ্ছে এটা অর্জিত হয় যখন ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল মিনিমাইজড, অর্থাৎ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল যখন মিনিমাইজড হয় অর্থাৎ সর্বনিম্ন হয়, এবং মার্কেট ভ্যালু অফ অ্যাসেট ইজ ম্যাক্সিমাইজড, অর্থাৎ প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালু যখন সবচেয়ে বেশি হয় তখনই অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার বিরাজ করে। দিস ইজ অ্যাচিভড বাই ইউটিলাইজিং মিক্স অফ বোথ ইকুইটি অ্যান্ড ডেট ক্যাপিটাল। বলা হচ্ছে যে এই যে অপটিমাল স্ট্রাকচারটা এটা অর্জন করা যায় একটা মিক্সিং এর মাধ্যমে। কিসের মিক্স? ইকুইটি ক্যাপিটাল এবং ডেট ক্যাপিটালের মিক্সিং এর মাধ্যমে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার অর্জন করা যায়। তারপর বলছে যে দিস পয়েন্ট অকার্স when the marginal cost of debt and the marginal cost of equity are equated. বলতেছে এটা অর্জন হয় কখন, যখন মার্জিনাল কস্ট অফ ডেট আর মার্জিনাল কস্ট অফ ইকুইটি দুইটা যখন সমান হয়, অর্থাৎ মার্জিনাল কস্ট অফ ডেট এবং মার্জিনাল কস্ট অফ ইকুইটি দুইটা যখন সমান হয় তখন অপটিমাল স্ট্রাকচার অর্জিত হয়। And other mix of debt and equity financing where the two are not equated allows an opportunity to increase firm value by increasing or decreasing the firm's leverage. বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই বিন্দুটা অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত ফার্ম ঋণ মূলধনের ব্যবহার বাড়াতে কিংবা কমাতে পারে, এবং এর মাধ্যমে ফার্ম অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারে পৌঁছাতে পারে। এবার আসলে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটাকে আমরা চিত্র আকারে ব্যাখ্যা করি। চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে, দেখো এই যে কস্ট অফ ডেট, তার আগে দেখো হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা দেখছি অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার মানে ডেট ইকুইটির একটা মিশ্রণ, আর এইদিকে হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে কস্ট। তাহলে এখানে সবচেয়ে কম কস্ট কিসে? কস্ট অফ ডেট। হ্যাঁ, তারপরে সবচেয়ে বেশি কস্ট কিসে? দেখো কস্ট অফ ইকুইটি, এটা বেশি এই এ বিন্দুতে কস্ট অফ ইকুইটি, এবং দেখো এ বিন্দুতে কস্ট অফ ইকুইটি এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল দুইটাই কি সমান। এই যে বিন্দু স্টার্টিং বিন্দুতে কস্ট অফ ইকুইটি এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল দুইটাই সমান। তাহলে প্রতিষ্ঠান কি করে দেখো এখানে KE increases as gearing increases due to rising financial risks and later bankruptcy risks. আচ্ছা, এটা আমরা ব্যাখ্যা করছি এখনই। দেখো একটু এখানে ফার্ম যখন ঋণ মূলধন ব্যবহার বাড়াচ্ছে
এই যে দেখো ফার্ম ঋণ মূলধন ব্যবহার বাড়াচ্ছে, ঋণ মূলধন ব্যবহার বাড়ানোর ফলে দেখো ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমা শুরু করছে, ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমছে। কিসের জন্য কমছে? কারণ ঋণ মূলধনের ব্যবহার, ঋণ মূলধনের কস্ট কম, অর্থাৎ কস্ট অফ ডেটটা কম থাকে, আর কস্ট অফ ডেট কম হওয়ার কারণে ঋণ মূলধন ব্যবহার করার কারণে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমতে থাকে। এবং দেখো এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে এবং কস্ট অফ ইকুইটি মূলধন, কস্ট অফ ইকুইটিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে দেখো। এবং এই বাড়ার হারটা দেখো, এই কমার হারের চেয়ে এই বাড়ার হারটা কম, অর্থাৎ যে হারে কমতেছে সে হারে বাড়ছে না, বাড়ছে তবে একটু কম হারে। এই জন্য ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি কমে যাচ্ছে। তাহলে এই বিন্দুতে এসে ফার্মের কস্ট অফ ক্যাপিটাল দেখো সর্বনিম্ন, এর চেয়ে কিন্তু আর কমছে না। এটা হলো ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সর্বনিম্ন, অর্থাৎ প্রতিষ্ঠান এই পরিমাণ, এই বিন্দুতে সে যদি ঋণ মূলধন ব্যবহার করে এই বিন্দু পর্যন্ত তার ফার্মের মূল্য বাড়বে। এরপরেও যদি সে ঋণ মূলধন ব্যবহার করতে থাকে তাহলে দেখো তার কস্ট অফ ডেটও বেড়ে যাচ্ছে, তার কস্ট অফ ইকুইটিও বেড়ে যাচ্ছে, ফলশ্রুতিতে তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাচ্ছে। এবং কেন বাড়তেছে দেখো এখানে একটা, এই যে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে যে কেন বাড়তেছে, যে সে ঋণ মূলধন ব্যবহার করার কারণে ফার্মের কি রিস্ক বেড়ে যাচ্ছে, যে রাইজিং ফাইন্যান্সিয়াল রিস্ক, অর্থাৎ প্রতিষ্ঠানের ঋণ মূলধন ব্যবহার বেশি, অর্থাৎ মাত্রাতিরিক্ত ব্যবহার করার কারণে তার রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক বেড়ে যাচ্ছে। আর রিস্ক বেড়ে যাওয়ার কারণে তার ব্যাংক্রাপসি রিস্ক, অর্থাৎ দেউলিয়া হওয়ার সম্ভাবনাও তার বেড়ে যাচ্ছে, অর্থাৎ ঝুঁকি বেড়ে যাচ্ছে। এই জন্য কস্ট অফ ইকুইটি বেড়ে যাচ্ছে। তারপরে দেখো কস্ট অফ ডেট কেন বেড়ে যাচ্ছে, দেখো কস্ট অফ ডেট বাড়ছে এই কারণে, দেখো কস্ট অফ ডেট রাইজেস এট লেভেল অফ গিয়ারিং ডিউ টু ব্যাংক্রাপসি রিস্ক। যেহেতু প্রতিষ্ঠানের ব্যাংক্রাপসি রিস্ক বেড়ে যাচ্ছে, সেই জন্য যে সকল প্রতিষ্ঠান তাকে আগে কম সুদে ঋণ দিত এখন তারা আর তাকে সেই কম সুদে ঋণ দেয় না, তারা ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ বাড়াই দিচ্ছে, এই জন্য কস্ট অফ ডেট বেড়ে যাচ্ছে। আর যেহেতু কস্ট অফ ডেট বেড়ে যাচ্ছে, কস্ট অফ ইকুইটি বেড়ে যাচ্ছে, ফলশ্রুতিতে কস্ট অফ ওয়েটেজও, কস্ট অফ ওয়েটেড অ্যাভারেজ, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালও বেড়ে যাচ্ছে। তাহলে ওভারঅল আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ওভারঅল আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এ বিন্দুতে ফার্মের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এবং কস্ট অফ ইকুইটি সমান, অর্থাৎ সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে বেশি ফার্মের কস্ট অফ ক্যাপিটাল এবং ফার্মের মূল্যও কম। প্রতিষ্ঠান যদি, আর বি বিন্দুতে কি হয়, বি বিন্দুতে ঘটনাটা বিপরীত, বি বিন্দুতে ফার্মের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল হয় সর্বনিম্ন এবং ফার্মের মূল্যও হয় সবচেয়ে বেশি। আর এই এখানেই হলো যে বিন্দুতে ফার্মের মূল্য সবচেয়ে বেশি হয় এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল হয় সর্বনিম্ন, সেইটাই হলো অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। আর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে এই অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারের অস্তিত্ব আছে। দেখো আমরা পূর্বে যে দুটি থিওরি এক্সপ্লেন করেছি, নেট ইনকাম অ্যাপ্রোচ এবং নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, সেখানে কিন্তু অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারের কোনো অস্তিত্ব ছিল না। এটা শুধুমাত্র ট্র্যাডিশনাল অ্যাপ্রোচেই অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারের অস্তিত্বটা আছে। আর এটা কখন অর্জিত হয়? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার কখন অর্জিত হয়, তখন তুমি বলতে পারো যে যখন ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল সর্বনিম্ন হয় এবং ফার্মের ভ্যালু হয় সর্বোচ্চ, তখনই অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার অর্জিত হয়। এরপরও যদি প্রতিষ্ঠান ঋণ মূলধন ব্যবহার করতে থাকে তাহলে তার কি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাবে, কস্ট অফ ডেট বেড়ে যাবে, কস্ট অফ ইকুইটি বেড়ে যাবে এবং ফার্মের মূল্য কমতে থাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আবার কিছু অ্যাজাম্পশন আছে। দেখো কস্ট অফ ডেট রিমেইন স্টেবল, কস্ট অফ ডেট একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত দেখো স্টেবল থাকে, তারপরে আবার বাড়তে থাকে। এরপরে কস্ট অফ ইকুইটি রিমেইন স্টেবল, ইট গ্রোস স্লাইটলি উইথ এন ইনক্রিজ অফ ডেট রেশিও এট টু এ সার্টেন লেভেল আফটার হুইচ ইট বিগিনস টু গ্রো। অর্থাৎ বলা হচ্ছে কস্ট অফ ইকুইটিটাও আস্তে আস্তে বাড়ে কিন্তু বাড়ার হারটা খুবই কম। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ডিক্রিজ উইথ এন ইনক্রিজ অফ ডেট রেশিও ওয়েন বিগিনস টু গ্রো। বলা হচ্ছে যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ধীরে ধীরে কমতে থাকে, আবার ধীরে ধীরে কি হতে থাকে, সে বাড়তে থাকে। তারপরে the traditional approach, the capital structure believes the existence of optimal capital structure. It is such a mix of debt equity at which weighted average cost of capital reaches the minimal value and the value of firm will be the maximum. তাহলে তোমরা এই অ্যাজাম্পশন গুলো আমরা যে এক্সপ্লেন করেছি এগুলো আমরা পূর্ববর্তী স্লাইডে আলোচনা করেছি। আশা করি এটা এই চিত্রটা দ্বারা আমরা এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমরা দেখব ম্যাথমেটিক্যাল প্রুফ, অর্থাৎ আমরা এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করব। কিভাবে দেখো, এখানে total capital of MSM Incorporation is 30 lakh and expected earning before interest and taxes 5 lakh $10,000. Management needs to determine the optimal capital structure in which the market value of company will be maximized.
The information about cost of debt and cost of equity at different value of debt ratio is presented in the table below. এই যে টেবিলের মধ্যে বিভিন্ন মিশ্রণগুলো দেখানো হয়েছে। তাহলে এখানে দেখো, এখানে ম্যানেজমেন্ট আমাদের কাছে জানতে চাচ্ছে ম্যানেজমেন্ট নিডস টু ডিটারমাইন অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ ম্যানেজমেন্ট এখানে জানতে চাচ্ছে যে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচারটা কোথায়। এখানে দেখো এই যে রেশিওগুলো, এই রেশিওগুলো হলো ডেটের রেশিও, ডেট রেশিও। তাহলে এখানে ডেট রেশিও হলো 0, এখানে ডেট রেশিও 15%, এখানে 30%, এখানে 40%, এখানে 50%, এখানে 60%, এখানে 75%, আর এখানে 100% ডেট রেশিও। তাহলে এই যে একটা প্রতিষ্ঠান এই যে ডেট ব্যবহার করবে, সে কোন বিন্দুটাতে ডেট ব্যবহার করলে তার ফার্মের ভ্যালু হবে সবচেয়ে বেশি এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল হবে সর্বনিম্ন, এটাই আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে প্রথমেই আমরা দেখি ফার্মের কস্ট অফ ডেট। দেখো এখানে কস্ট অফ ডেট হলো 12%, এই সবগুলোতেই 12%। দেখো এখানে 40% পর্যন্ত 12%, আর 50% হলে কস্ট অফ ডেট বেড়ে যাচ্ছে 40%, আর 60% আসলে হয় 70%, 75% ব্যবহার করলে হয় 20%, 22%, আর 100% ব্যবহার করলে কস্ট অফ ডেট হয়ে যাচ্ছে 30%। ওই যে আমরা অ্যাজাম্পশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কস্ট অফ ডেট একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কম থাকে, তারপরে কি আস্তে আস্তে বাড়তে থাকে। কস্ট অফ ইকুইটি দেখো, কস্ট অফ ইকুইটি 30% পর্যন্ত কস্ট অফ ইকুইটি 17% থাকে, তারপর 40% হলে হয় 18%, 50% হলে হয় 21%, তারপরে দেখো আস্তে আস্তে কস্ট অফ ইকুইটি বাড়তে থাকে। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটাও দেখে প্রথম ছিল 17%, তারপরে 16.25%, তারপরে 15.50%। তার মানে কি প্রথম বেশি ছিল, তারপর আস্তে আস্তে কমতেছে, এরপরে দেখো আবার আস্তে আস্তে বাড়তেছে। ইবিআইটি দেখো, ইবিআইটি সবগুলো বিন্দুতেই ইবিআইটি সমান 5,10,000, অর্থাৎ এই যে ইবিআইটি 5,10,000 ইবিআইটি, তাহলে ইবিআইটি সবগুলোতেই 5,10,000। ইন্টারেস্ট, যেহেতু ঋণ মূলধন ব্যবহার বাড়ার সাথে সাথে ইন্টারেস্ট চেঞ্জ হয়, যেমন এখানে ঋণ মূলধন ব্যবহার করে না, তাহলে ইন্টারেস্ট 0। এখানে 15% ব্যবহার করে ঋণ, তাহলে ঋণ মূলধন যেহেতু 15% ব্যবহার করে, তাইলে কত টাকা, তাহলে 54,000 হলো তার সুদ। কিভাবে 54,000? এই যে 30 লাখের 15%, তাহলে 30 লাখের 15% যদি সে ঋণ মূলধন ব্যবহার করে, তাহলে তার ঋণ মূলধন কত, এখানে 4,50,000 হলো তার ঋণ মূলধন। তাহলে 4,50,000 যদি ঋণ মূলধন হয়, এটার উপর তাকে সুদ দিতে হবে। সুদ দিতে হবে কত পার্সেন্ট? এই যে 12%। তাহলে 12% সুদ আসে তার এই যে 54,000 টাকা। একইভাবে এই যে 9 লাখ টাকার উপর ঋণ, 9 লাখ টাকা অর্থাৎ 30%, এই যে 30 লাখ টাকার 30% হলো 9 লাখ টাকা, এই 9 লাখ টাকা হলো ঋণ। এই 9 লাখ টাকা যদি ঋণ হয়, এই 9 লাখ টাকা ঋণের সুদ দিতে হবে তাকে 1,08,000 টাকা। একইভাবে এখানে হলো 40%, এই 30 লাখের 40% হলো ঋণ, কত? 12 লাখ। তাহলে 12 লাখের এই 12% হলো ঋণ সুদ, তো 12% সুদ কত আসে? 1,40,000 টাকা। এইভাবে এখানে প্রত্যেকটাতে সুদ নির্ণয় করা হয়েছে। তোমরা এগুলো ক্যালকুলেশন করে করে এগুলো তোমরা দেখবে, এগুলো ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা। তাহলে ইন্টারেস্ট বের করা হলো। ইন্টারেস্ট, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা কি পাবো? ইবিটি। তাহলে এই যে এখানে ইবিটি, এই সারিটাতে ইবিটি হিসাব করা হয়েছে। তারপরে ই মানে কি? ইকুইটি শেয়ার হোল্ডার্স, অর্থাৎ এখানে 30 লাখ টাকার মধ্যে ঋণ মূলধন নাই, তাহলে পুরোটাই ইকুইটি। এখানে 15% হলো ঋণ, তাহলে 30 লাখের 15% হলো 4,50,000, আর বাকিটা হলো ইকুইটি। তাহলে এখানে কিভাবে 30 লাখের 30% হলো ইকুইটি 9 লাখ, আর বাকিটা হলো তার ইকুইটি। তাহলে এইভাবে ইকুইটি এবং ঋণ মূলধন দুইটার এখানে হিসাব করা হলো, ইকুইটি এবং ঋণ মূলধন। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো টোটাল ভ্যালু। এখানে দেখো টোটাল ভ্যালু, এখানে টোটাল ভ্যালু 30 লাখ, এখানে টোটাল ভ্যালু 31,32,000, এখানে টোটাল ভ্যালু 32,64,000, এখানে টোটাল ভ্যালু 32,33,000, এখানে টোটাল ভ্যালু 29,28,000। দেখো এখানে টোটাল ভ্যালুগুলো বারবার পরিবর্তিত হচ্ছে। এখন আমাদের বের করতে হবে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা। এখানে অনেকগুলো কম্বিনেশন আছে, এখানে অনেকগুলো মিশ্রণ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মিশ্রণ আছে। তা একটা প্রতিষ্ঠান তো 8টা মিশ্রণ ব্যবহার করবে না, সে একটা মিশ্রণ ব্যবহার করবে এবং সে ওইটাই ব্যবহার করবে যেটা অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার খোঁজার জন্য আমাদের কন্ডিশন কি? দুইটা। কি কন্ডিশন? একটা হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হবে কম, আর ফার্মের ভ্যালু হবে সর্বোচ্চ। তাহলে ফার্মের ভ্যালু সর্বোচ্চ কোনটা আমরা দেখি একটু। যেখানে ফার্মের ভ্যালু দেখো 30 লাখ, 31 লাখ 32,000, এখানে 32 লাখ 64,000, এখানে 32 লাখ 33,000। আমরা যদি সবগুলো পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাচ্ছে যে এটা হলো সবচেয়ে বেশি 32,64,000, এটা হলো ফার্মের ভ্যালু সবচেয়ে হাইয়েস্ট। এখানে কত? 32,64,000 ফার্মের ভ্যালু।
আর এই 32,64,000 থেকে যখন ফার্মের ভ্যালু হয়, এটার মধ্যে কোম্পানির ডেট কত, মানে এখানে ঋণ মূলধন কত, 30%, আর ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত, সবচেয়ে কম কিনা আমরা দেখি 15.50, এটাই কি সবচেয়ে কম? আমরা যদি একটু চেক করি, এটাই সবচেয়ে কম। তাহলে এই 15.50 এটাই হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম এই সারিটাতে, এই কলামটাতে। এই কলামটাতে ফার্মের মূল্য সবচেয়ে বেশি এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, যে প্রতিষ্ঠানটা যদি 30% ঋণ মূলধন ব্যবহার করে আর 70% যদি সে ইকুইটি মূলধন ব্যবহার করে, তাহলে প্রতিষ্ঠানের জন্য অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার অর্জিত হবে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটার উচিত 30% ঋণ মূলধন ব্যবহার করা আর 70% ইকুইটি মূলধন ব্যবহার করা। তাইলে এই প্রতিষ্ঠানের মূল্য হবে সবচেয়ে বেশি, আর খরচ হবে আর কস্ট অফ ক্যাপিটাল হবে সর্বনিম্ন। তাইলে এটাই হলো আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বা ট্র্যাডিশনাল থিওরির মূল বক্তব্য, যে বিন্দুতে ফার্মের মূল্য হবে সর্বোচ্চ এবং ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হবে সর্বনিম্ন, সেটাই হলো ফার্মের অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে একটা জিনিস, এই যে ভ্যালুটা বের করার ক্ষেত্রে আমরা এই টোটাল ভ্যালু থেকে এই ডেটটা বিয়োগ দিছি, ডেটটা বিয়োগ দিলে আমরা ইকুইটিটা পাবো। টোটাল ভ্যালু থেকে আমরা ইকুইটিটা, এই ঋণ মূলধনটা বাদ দিলে আমরা পাবো এই যে ইকুইটিটা। তো তোমরা এগুলো ক্যালকুলেটর দিয়ে সুন্দর করে হিসাব করে করে প্রত্যেকটা প্র্যাকটিস করবা, তাহলে কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে ওভারঅল আমরা কি আলোচনা করলাম? আমরা প্রথমে আলোচনা করলাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে কি বোঝায়, ক্যাপিটাল স্ট্রাকচার কাকে বলে। তারপর আমরা আলোচনা করলাম ক্যাপিটাল স্ট্রাকচারের রেলিভেন্স, ক্যাপিটাল স্ট্রাকচারে কত ধরনের ক্যাপিটাল স্ট্রাকচার রয়েছে। আমরা দেখেছি মডার্ন ক্যাপিটাল, মডার্ন অ্যাপ্রোচ, তারপর দেখেছি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। হ্যাঁ, তারপর মডার্ন অ্যাপ্রোচে আমরা দেখেছি কি কি, নেট ইনকাম অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ। আর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমরা দেখেছি আমরা ট্র্যাডিশনাল থিওরি। তাহলে আজকে আমরা তিনটা থিওরি আলোচনা করলাম, নেট ইনকাম অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ এবং ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এমএম অ্যাপ্রোচ এবং অন্যান্য অ্যাপ্রোচগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে, তোমাদের ধৈর্য ধরে এই লেকচারটি, এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।